ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তার নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুর কাছে বিয়ে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটা চলো, কেউ কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে পরে আমার মতো হবে না। তো চলো আজকে বলেই দিই তোমাদেরকে কি রেসিপি একটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে গাছ পাঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট তোমরা রেসিপিটা দেখে নাও। তো বন্ধুরা দেখো, গাছ পাঠা প্রথমে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, অনেকে গাছ পাঠা বলে, আমরা কিন্তু এঁচড়ই বলি, গাছ পাঠাও বলে, অনেকে এঁচড়েও বলে। তো দেখো এঁচড়টা কিন্তু দেখো আমি হালকা কিন্তু 80% মতো কিন্তু বন্ধুরা সেদ্ধ করে নিয়েছি এঁচড়টাই। দেখো তোমরা চাইলে না সিদ্ধ করতে পারো, তো সেদ্ধ করে নেওয়াটা আমার পক্ষে মনে হয় বেস্ট। আর এখানে দেখো ডুমো ডুমো করে কিন্তু আলুও কেটে নিয়েছি। তাহলে এঁচড়টা কিন্তু সামান্য একটু নুন একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি, যে যে জলটা বেরোয় সেই জলটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি একদম। হ্যাঁ, একদম ফুটো থালার মধ্যে ঝেড়ে নিয়ে খানিকক্ষণ ঝেড়ে নেওয়ার পর এই বাটিটার মধ্যে আমি ঢেলে রেখেছি। আর রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে। তো সর্ষের তেল বন্ধুরা দেখো অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো দেখো খুব অল্পই তেল দিয়েছি। প্রথমে এই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো বেশ ভালো করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। যেহেতু আমার এঁচোড়টা সেদ্ধ করা, তাই আলুটা একটু বেশ ভালো করে ঢাকা দিয়ে খুব ভালো করে 80% মতো আলুটাও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর মশলার সাথে ভাজা হয়ে যাবে, সেদ্ধটা হয়ে যাবে। সামান্য একটু নুন আর 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। তো চলো খুব ভালো করে কিন্তু আলুটা বেশ ঢাকা দিয়ে একটু কালার ধরে আমি ভাজবো। খুব অল্প তেল দিয়েছি, আরেকটু আমি কিন্তু তেল দেবো, সেটা কখন দেবো চলো বলি তোমাদেরকে, তোমরা দেখো। তো চলো একটু ঢাকা দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নিই। তো বন্ধুরা দেখো মিনিট 2 থেকে 3-এর মতো, মিনিট 2-3 মতো সময় নিলাম হাতে। তো তার মধ্যে দেখো আলুটা একদম পুরো কালার ধরে কিন্তু ভালো করে দেখো ভাজতে হবে। আমার মতো করে তোমরাও কিন্তু ভেজে নেবে। দেখো কালার আমার চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়টা। তো এঁচোড়টা দিয়েও খুব ভালো করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এঁচোড় যদি এরকমভাবে ভেজে একটু রান্না করো তো তার স্বাদ সম্পূর্ণ কিন্তু বন্ধুরা আলাদা হয়। তো চলো এঁচোড়টা কিন্তু এখানে একটু ভালো করে মিনিট 2-3 মতো খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। তো এঁচোড়টা ভাজা হতে হতে দেখো এদিকে একটা আমি মশলা পেস্ট করব। তো প্রথমে তোমাদেরকে দেখায় একটা ছোট দুটো মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি। আর দেখো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, একটাই কিন্তু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা, এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি, দুটো শুকনো লঙ্কায় আমি নিয়েছি। আর দেখো কয়েক কোয়া রসুন। তো চলো এটা একটা সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি। তো ঢাকা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু এঁচোড় আর আলু আরও খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম। চলো এরপর এঁচোড় আর আলুটা একটা থালার মধ্যে থালার মধ্যে ঢেলে রাখবো। আর এদিকে কিন্তু মশলাটা দেখো আমার পেস্ট বানানো হয়ে গেল। তো চলো এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর কড়াইটা আবার পরিষ্কার করে নেব। নিলাম। তো বন্ধুরা দেখো কড়াইটা পরিষ্কার করে আবারও সামান্য একটু আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দেখো একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন আমার একটা সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে এলাচগুলো বন্ধুরা অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবে, হ্যাঁ, নাহলে গায়ে ছিটে আসতে পারে। তো আমি অবশ্য ফাটিয়েই দিয়েছি, তাও আমার গায়ে দেখো ছিটে এসছে। তো এরপর মশলা পেস্টটা দিয়ে দিই। এই যে আদা পেঁয়াজ, আদা ব্যবহার করিনি এটাতে, দেখো বলে দিলাম আদা কিন্তু এর মধ্যে এই এঁচোড়ের মধ্যে কিন্তু আদা আমি একদমই ব্যবহার করিনি আর করবও না এটাতে। তো এই যে তোমরা দেখলে যে দুটো লঙ্কা দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন আর টমেটো। আর বন্ধুরা দেখো সাইডে আমি বসিয়ে দিয়েছি গরম জল। তো এখান থেকে একটু গরম জল নিয়েছি, এর মিক্সিং জারটা ভালো করে পরিষ্কার করে এই জলটা আমি দিয়ে দেবো। চলো মশলাটা একটুখানি কষে নিই, যাতে টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি একটু ভালো করে কষে নিই। একটু ফুটে আসুক অপেক্ষা করি, একটু ঢাকা দিয়ে কষে নিই। তো ঢাকা দিয়ে দেখো মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমি কষে নিচ্ছি।
চলো এরপর কিন্তু কী মশলা দেবো চলো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো দেখো এরপর এখানে নিয়েছি, দেখো হাফ চা চামচ নিয়েছি ধনে পাউডার, হাফ চা চামচ নিয়েছি জিরে পাউডার, এখানে নিয়েছি সামান্য একটু হলুদ নিয়েছি, আর এটা ঝাল লঙ্কা, দুটো লঙ্কা আমি অবশ্যই এখানে দিয়েছি। তোমরা যে যেমন ঝালটা খাও নিজেদের মতো করে দিয়ে দিও। আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন। তো তোমরা, আমি ভিডিও যেহেতু করছি তোমাদেরকে আন্দাজটা পরিমাণ মানে আন্দাজের পরিমাপটা শেয়ার করলাম। যারা ভিডিও বানানো, যারা বাড়িতে রেসিপিটা মানে রান্না করবে, তারা কিন্তু আগে থেকে না এই মশলাটা একটু জল দিয়ে এইভাবে তোমরা ভিজিয়ে দেবে। তো আমি তোমাদেরকে দেখাবার জন্য আমি এখন কিন্তু ভিজিয়ে দিলাম। একটু ভিজিয়ে রেখে দিলে দেখবে মশলাটা কিন্তু বাটা মশলার যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু পাওয়া যায়। তো চলো মশলাটা আমি ভালো করে এরভাবে ভিজিয়ে নিয়ে চলো মশলাটা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রেখে দিলে একটু ভালো হতো, তো কিছু করার নেই, যেহেতু আমি তোমার সাথে রেসিপি শেয়ার করছি তাই আমি এখন ভিজে দিলাম, এর সাথে সাথে দিয়ে দিলাম। তো চলো এরপর কিন্তু খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ যতক্ষণ না সুন্দরভাবে আমার তেলটা রিলিজ করছে ততক্ষণ না একটু কষে নেবো। তো চলো ঢাকাটা খুলে দেখায়। দেখো একদম কম আছে কিন্তু খুব ভালো করে বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে দেখো কষে নিয়েছি। আর খুব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো এইভাবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, আমার মতো করে একবার তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। চলো এরপর আমি এর মধ্যে সামান্য একটু দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু একদম আমি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর একটু ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1 চামচই কিন্তু এর মধ্যে আমি টক দই ব্যবহার করছি, যেহেতু আমি টমেটো দিয়েছি তার জন্য আমি 1 চামচ। তোমরা যদি টমেটো না ব্যবহার করো তো একটু বেশি দিতে পারো। তো চলো দইটা দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে কষে নেব। ঢাকা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু মশলাটা কষলাম। দেখো সুন্দরভাবে তেল আমার রিলিজ করতে শুরু করে দিয়েছে, আর খুব সুন্দর কিন্তু বন্ধুরা একটা গন্ধ বেরোচ্ছে। দেখো এরপর কিন্তু ভেজে রাখা এঁচোড় আর আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটা দিয়ে খুব ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে কষে নেব, যাতে সমস্ত মশলার ফ্লেভার এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যায়। ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষতে হবে। যত এই রান্নাটা কষাবে, মাংস যেমন আমরা কষাই সেরকম এইভাবে যদি কষিয়ে কষিয়ে রান্না করো, এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো ঢাকা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেমন মাংস কষি সেরকমভাবে কিন্তু কষে নিতে হবে। এটা নামই ওই জন্য বলে গাঁটপাঠা। যেটা মাংসর মতো করে তোমরা এইভাবে আমার মতো করে রান্না করবে, যেমন আমরা মাংস রান্না করি সেরকম কষিয়ে কষিয়ে রান্না করবে, দেখবে খেতে খুব ভালো হবে। তো চলো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম সমস্ত মশলার ফ্লেভার এঁচোড় আর আলুর মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে সমস্ত মশলা মিশিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ফুটন্ত গরম জল এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা যে যেরকম একটু কেউ যদি একটু গ্রেভি গ্রেভি খেতে ভালোবাসো, যেমন আমরা মাংস ঝোলটা দিয়ে ভাতটা খাই, তো সেরকম যদি যে যেরকম রাখতে পারো গ্রেভিটা, তো এটা একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে গ্রেভিটা দিয়ে ভাত খেতে। আর এই সময়তেই কিন্তু বন্ধুরা নুন ঝাল মিষ্টি ব্যালেন্সটা একটু চেক করে নিও। তো চলো এরপর ঢাকাটা দিয়ে দিচ্ছি, মিনিট 2-1 মতো রান্নাটা সেরে ফেলি। তো দেখো গ্রেভি আমার ফুটতে শুরু করে দিয়েছে, তারপর এর মধ্যে দিয়েছি কয়েক দানা চিনি। তোমরা যদি কেউ চিনিটা না অপছন্দ করো তো চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো একটু নুন ঝাল মিষ্টি যদি দেখবে যে কোনো রেসিপি যে কোনো রান্নায় নুন ঝাল মিষ্টি রেসিপি যদি ব্যালেন্সটা যদি ঠিক হয় না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো সাইডে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের মধ্যে একটা ভাজা মশলা বানাবো। তো তার জন্য দেখো 2 শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ, লবঙ্গ, তারপরে তেজপাতা, দারুচিনি এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু তোমরা ভেবো না যে এতটা মশলা দিয়ে দেবো, এতটা দেবো না। আমার স্টোর করে রাখা থাকে, আমি খানিকটা মশলা রেখে দিই, মানে 1 সপ্তাহের মতো করে রাখি। বেশি দিন থাকলে মানে গন্ধটা চলে যায়, থাকে না, ঠিক মতো থাকে না, গন্ধটা বোঝায় থাকে না, তাই আমি 1 সপ্তাহের মতো করে বানাই। যে কোনো নিরামিষ রান্নাতে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি এই দেখো জিরে, গোটা জিরে আর ধনে।
মশলাটার দিকে একটু কিন্তু খেয়াল রাখবে, এই মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভালো হবে না, তেতো হয়ে যাবে। হ্যাঁ, তো মশলাটা খুব ভালো করে একটু খেয়াল করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামাবে। যেই দেখবে ধনে জিরে পুটপুট পুটপুট করে আওয়াজ উঠছে, সেই কিন্তু গ্যাসের ফ্লেম তখন অফ করে দেবে, কেননা ওই যে গরম অবস্থায় যেটা থাকবে না সেটাতেই কিন্তু হয়ে যাবে। চলো, এদিকে দেখো গ্রেভি আমার কিন্তু টকবক করে ফুটছে। চলো মশলাটা ভেজে নিই। তো বন্ধুরা দেখো ফুটফুট করে কিন্তু আওয়াজ উঠতে আমার শুরু করে দিয়েছে। জাস্ট এইভাবে নেড়ে কিন্তু এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। কিন্তু এই মশলা যদি পুড়ে যায় রান্নার স্বাদ কিন্তু একদমই ভালো হবে না। তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এই গরম অবস্থায় যতটুকু হচ্ছে হোক। চলো এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা না পেস্ট বানাবো না, মানে শুকনো ভাজা মশলা করে স্টোরে রেখে দেবো। চলো মিনিট দুয়েকের পর আবার তোমাদের কাছে হাজির হলাম। ঢাকনাটা খুললাম। চলো দেখো এরকমই কিন্তু আমি জিনিসটা নামাবো, কেননা আলু আর এঁচড় কিন্তু টেনে নেবে বন্ধুরা। আর তোমাদেরকে দেখায় দেখো আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা যদি এভাবে ভেজে নাও তো খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো আলু আর এঁচড়ও এরকম, এঁচড়ও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চলো এরপর এখানে দেখো ভাজা মশলা আমার ঠান্ডা করে আমি পেস্ট করে নিলাম। তো এখান থেকে বেশি দেবো না, জাস্ট একটুখানিতে মাছ। তো চলো এই দেখো এখানে ভাজা মশলা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি ঘি। গ্যাসের ফ্লেম আমি এবার কিন্তু অফ করে দিলাম। তো চলো ভাজা মশলা আর ঘিটা দিয়ে পরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর চলো এই থালাটার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম। দেখো দেখো ঢাকনাটা খুলে দেখালাম। দেখো একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর কত সুন্দর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। একটু গেবি গেবিয়ে রেখেছি, ভাতের সাথে খেতে কিন্তু হেভি লাগবে। এক থালা ভাত সত্যি বলছি বন্ধুরা কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা যদি থাকে এক থালা ভাত সত্যি নিমিষেই উঠে যাবে। তো বন্ধুরা এই গরম গরম ধোয়া ওটা এঁচড়ের কালিয়া রেসিপি গাছপাঠা যাই বলো না কেন, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে তো বলারই নয়। তো এখন তো আমার একটা অনেক বড় ধরো পরিবার হয়ে গেছে। তো যারা আমাকে নতুন পুরানো যারা বন্ধু আছো তারা তো আমাকে অনেকটা সাপোর্ট করে করে অনেকটা ওপর দিকে নিয়ে চলে গেছো। আর যারা আমার রিসেন্ট নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আরেকটু আমার পাশে থেকো। কেননা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া এ সকল জিনিস সম্ভব হয়ে উঠবে না আর হবেও না। হ্যাঁ, যতটুকু আমি এগোতে পারছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে। তো সবাই ভালো থেকো। হ্যাঁ, যারা আমার তো মানে নতুন পুরানো বন্ধুরা তো আমাকে সাপোর্ট করেই যাচ্ছ, প্রত্যেক দিন আমাকে তোমরা সাপোর্ট করছো, প্রত্যেক দিনই তোমরা ভালোবাসা দিচ্ছ। যারা রিসেন্ট যারা বন্ধু হয়ে উঠছো তাদেরকে আমি বারবার বলছি তোমরা একটু আমার চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে একটু সাপোর্ট করে আমাকে পাশে থাকো আর একটু আমাকে উপর দিকে এগিয়ে নিয়ে যাও। তো বন্ধুরা চলো তাহলে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।